ব্যাংকের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য বিভিন্ন রকমের সিস্টেম রয়েছে, যেমন আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস, ইউপিআই, ডিমান্ড ড্রাফট, চালান, এইসব। তো এর ভেতর এনইএফটি, আরটিজিএস আর আইএমপিএস এই তিনটে সম্পর্কে আজকের এই ক্লাসে বলবো। প্রথমত, ব্যাংকের মাধ্যমে কিভাবে টাকা ট্রান্সফার হয় সেটা আমি একটু বোঝাই। ধরলাম আমি মিস্টার জেড, আমার একটা অ্যাকাউন্ট রয়েছে পাঞ্জাব এন্ড ন্যাশনাল ব্যাংকে, যার ব্রাঞ্চ হলো কলকাতা ব্রাঞ্চ। এবার আমি হয়তো মিস্টার পি কে টাকা পাঠাতে চাই, যার অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্রে, আর সেই ব্রাঞ্চটা হলো মুম্বাই ব্রাঞ্চ। তো সেক্ষেত্রে আমি টাকা পাঠানোর জন্য কি করব, আমি এই কলকাতা ব্রাঞ্চে যাব। ব্রাঞ্চে গিয়ে ব্যাংকে বলবো যে আমার মিস্টার পি কে কিছু টাকা পাঠাতে হবে। সেক্ষেত্রে কলকাতার এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমাকে আইদার এনইএফটি অথবা আরটিজিএস এই দুটোর যে কোনো একটা ফর্ম দেবে। এনইএফটি আর আরটিজিএস দুটো ফর্মের সিস্টেম সেম। আমি কত অ্যামাউন্ট ট্রান্সফার করতে চাইছি সেই হিসাবে এনইএফটি বা আরটিজিএস ফর্ম হয়। তো যাই হোক, আমাকে একটা এনইএফটি বা আরটিজিএস ফর্ম দিল। এবার ওই ফর্মে আমাকে ফিল আপ করতে হবে যে আমি কাকে টাকা পাঠাতে চাইছি, অর্থাৎ তার নাম, মানে মিস্টার পি, তার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ব্যাংক অফ মহারাষ্ট্রে মিস্টার পি এর অ্যাকাউন্ট নাম্বার। আর ওই অ্যাকাউন্টটা যেহেতু মুম্বাই ব্রাঞ্চে রয়েছে, ফলে ওই মুম্বাই ব্রাঞ্চের ব্যাংক অফ মহারাষ্ট্রের আইএফএসসি কোড, মিস্টার পি এর নাম, তার অ্যাকাউন্ট নাম্বার আর তার ব্যাংকের আইএফএসসি কোড, এই তিনটে জিনিস আমাকে ওই আরটিজিএস বা এনইএফটি ফর্মে ফিল আপ করে জমা দিয়ে দিতে হবে। আর ওই ফর্মে এটাও লিখতে হবে যে আমি কত টাকা ট্রান্সফার করতে চাইছি। তো ধরলাম আমি হয়তো 3 লাখ টাকা ট্রান্সফার করতে চাইছি। এবার ব্যাংক আমার কাছ থেকে ওই স্লিপটা নিয়ে, ওই এনইএফটি বা আরটিজিএস এর ওই স্লিপটা নিয়ে নিজের মতন কাজবাজ করে আমার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা মাইনাস করে এই অ্যাকাউন্টে 3 লাখ টাকা প্লাস করে দেবে, মানে ট্রান্সফার করে দেবে। কি হবে, আমার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা মাইনাস হয়ে যাবে আর পি এর অ্যাকাউন্টে 3 লাখ টাকা প্লাস হয়ে যাবে। এটাই হচ্ছে মানি ট্রান্সফার। এবার এই 3 লাখ টাকা এনইএফটির মাধ্যমে যাবে নাকি আরটিজিএস এর মাধ্যমে, এই দুটো মাধ্যমে দুটো আলাদা আলাদা কন্ডিশন থাকে। ব্যাংক আমাকে বলে যে যদি আমি এনইএফটির মাধ্যমে পাঠাই তাহলে এই 3 লাখ টাকা পাঠাতে চার্জ একটু কম লাগবে, কিন্তু প্রায় 30 মিনিট মতো সময় লাগবে। আর যদি আমি আরটিজিএস এর মাধ্যমে পাঠাই তাহলে চার্জ হয়তো একটু বেশি লাগবে, কিন্তু সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে। তো আমি যেমন ভাবে চাইবো সেইভাবে আমি এনইএফটি বা আরটিজিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারি। তো এনইএফটি বা আরটিজিএস এর মাধ্যমে এইভাবে আমার টাকা ট্রান্সফার হয়। এবার এই এনইএফটি আমি যেমন বললাম যে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে করতে পারি, এর পাশাপাশি আমি অনলাইনের মাধ্যমেও এনইএফটি আর আরটিজিএস করতে পারি। অনলাইনের মাধ্যমে আরো একটা সিস্টেম আমি করতে পারি, সেটা হলো আইএমপিএস। এনইএফটি, আরটিজিএস আর আইএমপিএস অনলাইনের মাধ্যমে এই তিন ভাবেই আমি টাকা ট্রান্সফার করতে পারি। তো অনলাইনের মাধ্যমে কিভাবে ট্রান্সফার হয় সেই সিস্টেমটা একটু বলি, তারপর এইগুলো নিয়ে আমি ডিটেলসে আসি। এখন আমরা বর্তমানে ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে সবাই অবগত। প্রত্যেকটা ব্যাংকেরই একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকে। ওই ওয়েবসাইটে ঢুকে আমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমার অ্যাকাউন্টের হিসাবে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকবে। তো সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওই ব্যাংকের ওয়েবসাইটে আমাকে লগ ইন করতে হবে। আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওই ব্যাংকের ওয়েবসাইটে লগ ইন করলে দেখা যাবে সেখানে আমার অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে। আমার নাম, অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি, কত টাকা ব্যালেন্স রয়েছে, আগে কবে কি ট্রানজাকশন হয়েছে, এই সমস্ত কিছু ডিটেলস আমি ওই ওয়েবসাইটে লগ ইন করলে পেয়ে যাব। এবার ওই ওয়েবসাইটের মাধ্যমে আমাকে টাকা ট্রান্সফার করতে হবে। এবার ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে টাকা ট্রান্সফার করার জন্য যেমন আমাকে এনইএফটি বা আরটিজিএস এর ফর্ম ফিল আপ করতে হয়েছিল, ওয়েবসাইটে লগ ইন করে যখন আমি টাকা ট্রান্সফার করতে যাব সেক্ষেত্রেও আমাকে এই ডিটেলস গুলো দিতে হবে। ওই ওয়েবসাইটে একটা অপশন থাকে মানি ট্রান্সফার বা ফান্ড ট্রান্সফার বলে। ওই অপশনে গেলে আমার বেনিফিশিয়ারি ডিটেলস চাই। আমি যাকে টাকা পাঠাতে চাই তাকে বলা হয় বেনিফিশিয়ারি। তো আমি যাকে টাকা পাঠাতে চাইছি তার ডিটেলস ওইখানটাতে দিতে হয়। এবার ওই ডিটেলসে কি কি দিতে হবে, তার নাম, কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার, আর সেই ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের আইএফএসসি কোড, মানে নাম, অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড, এই তিনটে জিনিস বেনিফিশিয়ারি ডিটেলসে আমাকে অ্যাড করে রাখ। তো অনলাইনে আমি ধরলাম এই তিনটে জিনিস আমি অ্যাড করে সেভ করে রাখলাম। এবার আমি এই ব্যক্তিকে টাকা পাঠাতে চাইছি, তো সেক্ষেত্রে ওই অপশন ক্লিক করলে ওখানে টোটাল অ্যামাউন্টের ভ্যালু আসে। তো ভ্যালুতে আমি দিয়ে দিলাম 3 লাখ। এবার ওই 3 লাখ ভ্যালু দেওয়ার পরে আমাদের তিনটে অপশন আসে, এনইএফটি, আরটিজিএস বা আইএমপিএস, কোনটার মাধ্যমে আমি টাকা পাঠাতে চাইছি। তো এর ক্ষেত্রেও আমার যেটা খুশি সেই হিসাবে আমি দিয়ে দিতে পারি। যদি আমি আরটিজিএস এর মাধ্যমে পাঠাই সেক্ষেত্রে আমার চার্জ হয়তো একটু বেশি লাগবে, সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে। যদি আমি এনইএফটি দিই তাহলে চার্জ হয়তো একটু কম লাগলো, কিন্তু একটু দেরি করে ট্রান্সফার হবে। আর আইএমপিএস সিলেক্ট করলেও আমার সাথে সাথে ট্রান্সফার হয়ে যাবে। তো অনলাইনের মাধ্যমে এইভাবে ট্রান্সফার হয়। ব্রাঞ্চে গিয়ে যেমনটা আমাকে ম্যানুয়ালি করতে হতো সেটাই আমি অনলাইনে লগ ইন করে নিতে পারবো। তো এনইএফটি বা আরটিজিএস বা আইএমপিএস অনলাইন বা অফলাইনে
এইভাবে কাজ করে। এবার আমি আরটিজিএস সম্পর্কে কিছু তথ্য দিই। আরটিজিএস এর পুরো নাম হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এই আরটিজিএস এর মাধ্যমে অনলাইন হোক বা অফলাইন কোনো ব্রাঞ্চে গিয়ে আমি টাকা ট্রান্সফার করতে চাই, যাই করতে চাই না কেন, সেখানে অ্যামাউন্ট 2 লাখ টাকার বেশি হতে হবে। আমি যদি কাউকে 2 লাখ টাকা বা তার বেশি ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আমি আরটিজিএস সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু কাউকে যদি আমি 2 লাখ টাকার কম ট্রান্সফার করতে চাই, হয়তো 1,90,000 বা 1.5 লাখ বা 1 লাখ টাকা ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আরটিজিএস এর মাধ্যমে ট্রান্সফার হবে না। আরটিজিএস এর মাধ্যমে ট্রান্সফার মানে কি, সাথে সাথে ট্রান্সফার। তো 2 লাখ টাকার কম ট্রান্সফার করতে গেলে সাথে সাথে ট্রান্সফার হবে না। এই আরটিজিএস বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এটা করতে গেলে কিছু চার্জ লাগে। যেমন 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত আমি যদি ট্রানজাকশন করতে চাই, সেক্ষেত্রে 20 থেকে 25 টাকা তার সাথে কিছু জিএসটি চার্জ কেটে নেয়। সেটা অফলাইনেও কাটে, অনলাইনেও কাটে। মানে আমি কোনো ব্রাঞ্চে গিয়ে যদি আরটিজিএস করতে চাই, সেক্ষেত্রেও আমার 20 থেকে 25 টাকা মতন চার্জ প্লাস জিএসটি কেটে নেবে। আর অনলাইনে করতে গেলেও 20 থেকে 25 টাকা মতো চার্জ প্লাস জিএসটি কেটে নেবে। এখন আমি যদি 5 লাখ টাকার বেশি কাউকে ট্রান্সফার করতে চাই, তো 5 লাখ টাকার বেশি বিভিন্ন অ্যামাউন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম চার্জ লাগে। এই চার্জটা মোটামুটি 45 টাকা থেকে 60 টাকা পর্যন্ত হয়, আর তার সাথে কিছু জিএসটি থাকে। এরপরে বলি এনইএফটি। এনইএফটি এর পুরো নাম হলো ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। আরটিজিএস এ যেমন বললাম যে মিনিমাম 2 লাখ টাকা ট্রানজাকশন করতে হবে, মানে 2 লাখ টাকার বেশি যে কোনো অ্যামাউন্ট আরটিজিএস এর মাধ্যমে ট্রান্সফার করা যাবে। এনইএফটি এর মাধ্যমে এইটার কোনো লিমিট নেই। এনইএফটি এর মাধ্যমে যে কোনো অ্যামাউন্ট আমরা ট্রান্সফার করতে পারি। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 100 কোটি, 500 কোটি, 1000 কোটি, যত খুশি অ্যামাউন্ট আমরা এনইএফটি এর মাধ্যমে ট্রান্সফার করতে পারি। তবে এনইএফটি তে কন্ডিশন রয়েছে যে আমি যখন ট্রান্সফার করতে চাইছি সেই সময় হবে না। আরটিজিএস এ যেমন যখন ট্রান্সফার করছি তখনই ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু এনইএফটি এর ক্ষেত্রে এরকম না। এটা সাথে সাথে ট্রান্সফার হয় না, এটা ব্যাচে ট্রান্সফার হয়। সেটা কি, ব্যাংকে প্রত্যেক 30 মিনিট পর পর একটা ব্যাচ হয়। ধরলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে হয়তো ব্যাচ ধরা আছে সকাল 11টা, 11:30, 12টা, 12:30, 1টা, 1:30, 2টো, 2:30, 3টে, 3:30, 4টে, 4:30, এইভাবে প্রত্যেক 30 মিনিট পর পর হয়তো ব্যাচ ধরা আছে। এবার আমি হয়তো স্টেট ব্যাংকের মাধ্যমে অন্য কোনো কাউকে একটা এনইএফটি করতে চাইছি, সেক্ষেত্রে আমি হয়তো এনইএফটি করলাম রাত 7:43-এ। এবার ওই যে বললাম এসবিআই এর ব্যাচ টাইমিং হলো 30 মিনিট পর পর, তাহলে 7:30টায় একটা ব্যাচ, 8টায় একটা ব্যাচ। তো আমার মতন 7:30 থেকে 8টার ভেতর যে কজন এনইএফটি করেছে সারা ভারত জুড়ে, তাদেরটা এক জায়গায় করে 8টার সময় সবাইকে ট্রান্সফার হয়ে যাবে। এটাকেই বলা হয় ব্যাচ ট্রান্সফার। তো এনইএফটি এর মাধ্যমে ব্যাচে করে ট্রান্সফার হয়। এনইএফটি এর মাধ্যমে যত খুশি অ্যামাউন্ট আমি ট্রান্সফার করতে পারি, তবে সেটা ব্যাচের মাধ্যমে ট্রান্সফার হবে, সাথে সাথে ট্রান্সফার হবে না। এবার এই ব্যাচের টাইমিং এক একটা ব্যাংকের জন্য এক এক রকম হয়। যেমন ওই স্টেট ব্যাংকের ক্ষেত্রে বললাম হয়তো 11টা, 11:30, 12টা, 12:30, 1টা, 1:30, 2টো, 2:30, এটা এইরকম। সেই রকমই অন্য কোনো ব্রাঞ্চের হয়তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, তার ব্যাচের টাইম 8:55, 9:25, 9:55, 10:25, 10:55, 11:25, 11:55, 12:25, 12:55, 1:25, এইরকম প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা ব্যাচ টাইমিং থাকে। এরপরে বলি আইএমপিএস। আইএমপিএস এর পুরো নাম হলো ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস। এর মাধ্যমেও সাথে সাথে ট্রান্সফার হবে, তবে এখানে টাকার একটা ম্যাক্সিমাম লিমিট আছে। বলা হয় যে 5 লাখের কম যে কোনো অ্যামাউন্ট সাথে সাথে ট্রান্সফার করার জন্য এই আইএমপিএস সিস্টেমটা ব্যবহার হবে। 5 লাখ টাকার বেশি ট্রানজাকশন করতে গেলে আর আইএমপিএস সিস্টেমটা ব্যবহার হবে না। 5 লাখ টাকার কম আর সাথে সাথে ট্রানজাকশন করতে গেলে এই আইএমপিএস সিস্টেম ব্যবহার করা যেতে পারে। তো আরটিজিএস করি বা এনইএফটি করি বা আইএমপিএস করি, যে কোনো মাধ্যমে আমি টাকা ট্রান্সফার করতে গেলে আমার কিছু না কিছু চার্জ লাগবে। এই চার্জটা বিভিন্ন ব্যাংকের জন্য বিভিন্ন রকম হয়। যেমন এনইএফটির ক্ষেত্রে এই চার্জটা মোটামুটি 10,000-এর কম যদি ট্রান্সফার করে, সেটা মোটামুটি 2 থেকে 2.5 টাকা মতো চার্জ নেয়, তার সাথে কিছু জিএসটি নেয়। এই রেটটা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম ভ্যারি করে। 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ট্রানজাকশন করতে গেলে মোটামুটি 4-5 টাকা মতন চার্জ লাগে, আর তার সাথে কিছু জিএসটি লাগে। 1 থেকে 2 লাখ টাকার ভেতর ট্রানজাকশন হলে প্রায় 10 থেকে 15 টাকা মতো চার্জ লাগে, আর তার সাথে কিছু জিএসটি। আর নর্মালি 2 লাখ টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট পেমেন্ট করতে গেলে 25 টাকা আর তার সাথে জিএসটি লাগে। 2 লাখ টাকার পরে আমি যত অ্যামাউন্টই এনইএফটি এর মাধ্যমে ট্রান্সফার করি না কেন, ওই 25 টাকাই লাগবে। সেই রকমই আইএমপিএস এর ক্ষেত্রেও বিভিন্ন রকম অ্যামাউন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম চার্জ লাগে। এবার ওই যে বললাম যে আরটিজিএস, এনইএফটি বা আইএমপিএস এগুলো
অনলাইনের মাধ্যমে করা যায়। তো অনলাইনের মাধ্যমে কিসে হয়? দুটো জায়গাতে হতে পারে। একটা হলো কোনো একটা ব্যাংকের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে নিজের আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই এনইএফটি, আরটিজিএস বা আইএমপিএস এর মাধ্যমে অন্য কারোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়। আর আরেকটা সিস্টেম হলো বিভিন্ন ব্যাংকের যে মোবাইল অ্যাপস গুলো থাকে, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপস হলো ইয়োনো এসবিআই, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার যে অ্যাপস সেন্ট মোবাইল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পিএনবি ওয়ান, এইরকম প্রত্যেকটা ব্যাংকেরই নিজস্ব মোবাইল অ্যাপস রয়েছে। এই অ্যাপসে লগ ইন করেও আমরা এনইএফটি, আরটিজিএস বা আইএমপিএস এটা করতে পারি। আর আমি যদি চাই যে কোনো একটা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আমি টাকা ট্রান্সফার করব, তো সেক্ষেত্রে শুধুমাত্র এনইএফটি আর আরটিজিএস এই দুটোর মাধ্যমেই টাকা ট্রান্সফার করা যাবে। আইএমপিএস এর মাধ্যমে অফলাইন কোনো ব্যাংকে গিয়ে টাকা ট্রান্সফার হয় না। আর ওই ওয়েবসাইটের মাধ্যমে বা মোবাইল অ্যাপস এর মাধ্যমে এই দুটোর যে কোনো একটাতে যদি আমি এনইএফটি বা আরটিজিএস বা আইএমপিএস করতে চাই, প্রথমে আমাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। অর্থাৎ আমি যাকে টাকা পাঠাতে চাইছি তার নাম, অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড, এই তিনটে জিনিস সেভ করে রাখতে হয় ওই ওয়েবসাইটের ভেতরেই বা ওই মোবাইল অ্যাপস এর ভেতরেই। এবার এইখানে আমি যদি দেখি যে এনইএফটি, আরটিজিএস বা আইএমপিএস এর মাধ্যমে টাকা পাঠাতে গেলে আমি যাকে টাকা পাঠাতে চাইছি তার কি কি লাগবে? নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড। এবার আইএমপিএস এর একটা স্পেশাল ফিচার্স আছে। আইএমপিএস এর ক্ষেত্রে নাম, অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড এই তিনটে জিনিস জানা না থাকলেও টাকা ট্রান্সফার করা যাবে। সেটা কি? আমি যাকে টাকা পাঠাতে চাইছি তার মোবাইল নাম্বার আর এমএমআইডি মানে মোবাইল মানি আইডেন্টিফিকেশন নাম্বার, একটা 7টা ডিজিটের কোড হয়। মোবাইল নাম্বার আর ওই 7টা ডিজিটের এমএমআইডি কোড এটা যদি জানা থাকে, সেক্ষেত্রে আমি ওই ব্যক্তিকে টাকা পাঠাতে পারি। অথবা ওই ব্যক্তির আধার কার্ডের নাম্বার যদি জানা থাকে, সেক্ষেত্রেও আমি ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিতে পারি। কার মাধ্যমে? এই আইএমপিএস এর মাধ্যমে। এই যে আইএমপিএস সিস্টেম, এরই ছোট ভার্সন হলো ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এই ইউপিআই এর মাধ্যমে ম্যাক্সিমাম 1 লাখ টাকা পর্যন্ত ট্রানজাকশন করা যায়, মানে ট্রান্সফার করা যায়। আর এই ইউপিআই এর মাধ্যমেও একদম সাথে সাথে ট্রান্সফার হয়। এই ইউপিআই তে আইএমপিএস এর মতন শুধুমাত্র অনলাইনেই ট্রানজাকশন হয়, আর অনলাইনে মোবাইল অ্যাপস এর মাধ্যমে শুধুমাত্র ইউপিআই দিয়ে টাকা ট্রান্সফার করা যায়। আইএমপিএস এর ক্ষেত্রে যেরকম মোবাইল অ্যাপ্লিকেশন প্লাস ওয়েবসাইট এই দুটোতেই আইএমপিএস করা যেত, ইউপিআই এর ক্ষেত্রে শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করা যায়। আর এই ইউপিআই এর আরেকটা ফিচার্স হলো ভারতে যে সমস্ত ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাংকের যে সমস্ত মোবাইল অ্যাপস, সেই সমস্ত ব্যাংকিং অ্যাপস এর মাধ্যমে আমরা ইউপিআই পেমেন্ট বা ইউপিআই ট্রান্সফার করতে পারি। এর পাশাপাশি কোনো থার্ড পার্টি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ইউপিআই এর সাহায্যে ট্রান্সফার করা যায়, যেমন ফোনপে, গুগল পে, ভীম ইউপিআই, এইগুলো সবই থার্ড পার্টি অ্যাপ। আর এই ইউপিআই এরও আরো একটা ছোট ভার্সন আছে, সেটা হলো ইউপিআই লাইট। এইবার এই টাকা ট্রান্সফার করার জন্য আমরা বলছিলাম যে আইএফএসসি কোড লাগে। এই আইএফএসসি সম্পর্কে দুটো লাইন একটু বলি। আইএফএসসির পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড। আইএফএসসি ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড। এটা 11টা ডিজিটের একটা কোড হয়, এই রকম টাইপের দেখতে হয়। PUNB 0009100। এর ভেতর প্রথম যে 4টে ডিজিট, এই 4টে দিয়ে বোঝায় ব্যাংকের নাম। PUNB মানে হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এইখানে যদি SBIN হতো তার মানে হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। CBIN হলে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এইরকম প্রথম 4টে ডিজিট দিয়ে ব্যাংকের নাম বোঝায়। আর লাস্টের যে 6টা ডিজিট, এই 6টা ডিজিট ওই ব্যাংকের ব্রাঞ্চ কোড বোঝায়। প্রথম 4টে ডিজিট ব্যাংকের নাম, লাস্টের 6টা ডিজিট ব্রাঞ্চ কোড। আর মাঝখানের যে সংখ্যাটা সেটার কোনো ইউজ নেই, এটা পরবর্তীতে ব্যবহার করা হবে বলে রিজার্ভ হিসেবে রেখে দেওয়া। আইএফএসসি এর মতন আরো একটা কোড আছে, সেটা হলো MICR কোড। MICR কোড চেকের মাধ্যমে টাকা ট্রান্সফারের জন্য ব্যবহার হয়। MICR এর পুরো নাম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, এটা একটা 9টা ডিজিটের কোড হয়। এই 9টা ডিজিটই নাম্বারে হয়। এর ভেতর প্রথম 3টে দিয়ে বোঝায় সিটি কোড, মানে ওই ব্যাংকের ব্রাঞ্চটা যে সিটিতে রয়েছে সেই সিটির একটা কোড। যেমন এখানে একটা সংখ্যা লেখা রয়েছে 69500202। এর ভেতর প্রথম যে 695, এটা দিয়ে বোঝাচ্ছে একটা সিটি কোড, মানে ওই ব্যাংকের ব্রাঞ্চটা যে সিটিতে রয়েছে, কলকাতা, বোম্বে, দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, গুরগাঁও, আহমেদাবাদ, সুরাট, এইরকম যে কোনো সিটি হতে পারে। প্রত্যেকটা সিটির আলাদা আলাদা কোড রয়েছে। পরের 3টে দিয়ে বোঝায় ব্যাংক কোড, মানে কোন ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া না ব্যাংক অফ মহারাষ্ট্র না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক না পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, এইরকম বিভিন্ন ব্যাংকের বিভিন্ন কোড এখানে থাকে। লাস্টের যে 3টে ডিজিট, এই 3টে ডিজিট দিয়ে বোঝায় ওই ব্যাংকের ব্রাঞ্চ কোড। আইএফএসসি তে যেরকম লাস্টের 6টা ডিজিট দিয়ে ব্রাঞ্চ কোড বোঝাচ্ছিল,
MICR এর লাস্টে 3টে ডিজিট দিয়ে ওই ব্যাংকের ব্রাঞ্চ কোড বোঝায়। তো চেকের মাধ্যমে টাকা ট্রান্সফার করার জন্য MICR কোড লাগে, অনলাইনের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য IFSC কোড লাগে। এটা ভারতের ভেতর যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য IFSC কোড লাগে। এবার যদি ইন্টারন্যাশনাল টাকা ট্রান্সফার করতে হয়, বাইরের কোনো একটা দেশের ব্যাংক থেকে ভারতের কোনো একটা ব্যাংকে টাকা ট্রান্সফার হলো, সেক্ষেত্রে আমাদের IFSC কোড দিলে হবে না, সেক্ষেত্রে লাগে সুইফট কোড। সুইফট কোডের পুরো নাম হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন কোড। কি বললাম? সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন কোড। এটা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন ডিজিটের কোড হয়। নরমালি 8 থেকে 11টা ডিজিট পর্যন্ত এই কোডটা হয়। ভারতের ক্ষেত্রে যে কোনো ব্যাংকের সুইফট কোড 11টা ডিজিটের একটা কোড হয়। এর ভেতর প্রথম 4টে দিয়ে বোঝায় ব্যাংক কোড, মানে ব্যাংক নেম। IFSC তে যেরকম PUNB ছিল, সেক্ষেত্রে সুইফট কোডের ক্ষেত্রেও প্রথম 4টে ডিজিট থাকে PUNB, মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। প্রথম 4টে ডিজিট দিয়ে বোঝায় ব্যাংক নেম বা ব্যাংক কোড। পরের দুটো ডিজিট দিয়ে বোঝায় কান্ট্রি কোড, মানে কোন দেশের ব্যাংক। তার পরের দুটো ডিজিট দিয়ে বোঝায় লোকেশন কোড, মানে ওই ব্যাংকের ব্রাঞ্চটা কোথায় রয়েছে। ইন্ডিয়াতে থাকলে এক রকমের কোড, ইন্ডিয়ার বাইরে কোনো দেশে ব্রাঞ্চ থাকলে অন্য রকমের কোড। আর লাস্টের 3টে ডিজিট দিয়ে বোঝায় ব্রাঞ্চ কোড। এই MICR এ যেরকম লাস্টের 3টে ডিজিট দিয়ে ব্রাঞ্চ কোড ছিল, সুইফট কোডেও লাস্টের 3টে ডিজিট দিয়ে ব্রাঞ্চ কোড। এবার NEFT, RTGS আর IMPS নিয়ে আরো 2-3টে কথা আছে, আমি একটু বলি। যেমন NEFT আর RTGS এই দুটো সিস্টেম কন্ট্রোল করে RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মানে NEFT আর RTGS এর মাধ্যমে টাকা অ্যাকচুয়ালি ট্রান্সফার হয় RBI দ্বারা। অন্যদিকে IMPS আর UPI এই দুটো সিস্টেম কন্ট্রোল হয় NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এর দ্বারা। এই 4টে সিস্টেমের ভেতর প্রথম আসে RTGS সিস্টেম 2004 সালে, তারপর 2005 সালে আসে NEFT সিস্টেম, 2010 সালে আসে IMPS সিস্টেম আর 2016 সালে আসে UPI সিস্টেম। এবার যদি বলে 2004 সালের আগে তাহলে কিভাবে ট্রান্সফার হতো, তো 2004 সালের আগে চেক আর ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার হতো, যেটা অনেকটা সময় সাপেক্ষও ছিল। তো যাই হোক, এই হচ্ছে বিভিন্ন টাইপের ফান্ড ট্রান্সফার সিস্টেম।